ফাইনালি দেশের বাজারে রিয়েলমি 9 আজকে 14 তারিখ ভালোবাসা দিবস। তো ভালোবাসা দিবসে রিয়েলমির তরফ থেকে একটা স্পেশাল স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। রিয়েলমির নাম্বার সিরিজটা বড় বড় জনপ্রিয় এবং মিড রেঞ্জ বাজেট থেকে আমার মনে হয় এর একটা ভালো রকমের চাহিদা রয়েছে। আমরা যদি সি সিরিজের সাথে কম্পেয়ার করতে যাই দেন নাম্বার সিরিজটা কিন্তু অনেকটা দূর এগিয়ে থাকবে। যাই হোক, তো আজকে ভিডিওতে আমরা এই স্মার্টফোন নিয়ে আলোচনা করবো, আর এটা বাংলাদেশ মার্কেট বিবেচনায় এটাকে মিড রেঞ্জেই বলা যায়, মানে ওই 18-20 হাজার টাকার স্মার্টফোন অবশ্যই মিড রেঞ্জের মধ্যে পড়েও যায়। আমরা কিন্তু এবারে বক্সটা একটু অন্যরকম দেখছি, রাইট? ইয়েলো ব্ল্যাক, সুন্দর একটা কম্বিনেশন, দেখতে ভালো লাগছে। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা অ্যাজ ইউজুয়াল স্মার্টফোন দেখবো, কেস রয়েছে, তারপরে সিম এজেক্টর, দেন চার্জার কেবল, এই আর কি। ওয়েল, এই হচ্ছে স্মার্টফোনটি সত্যি খুবই গুড লুকিং এর, যেমনটা আপনারা দেখছেন। একটু আগে আমি বলছিলাম না, রিয়েলমির সি সিরিজ বা নার্জো সিরিজের স্মার্টফোন ওগুলোর চাইতে কিন্তু নাম্বার সিরিজ একটা বড় পরিবর্তন থাকে। তার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু একটা বিশেষ কিছু। এই স্মার্টফোনটা এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী একটি স্মার্টফোন। এটা বেশ স্লিম, দেখতে সুন্দর। ইভেন রেয়ার প্যানেলে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু রিয়েলমির ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের সাথে মিল রাখে তার ক্যামেরা মডিউল। রিয়েলমির জিটি সিরিজ, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, তারপর জিটি নিউ 2, এদের ক্যামেরা মডিউলের মতোই এর ক্যামেরা মডিউলটি। তো এর রেয়ার প্যানেলটা কিন্তু দেখতে গ্লাসের মতো রাখলেও এটা গ্লাসের না, এটা ফ্রস্টেড টাইপের, বাট এটা প্লাস্টিক দিয়ে তৈরি, যার উপরে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। আর এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে, যেহেতু এটা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে তৈরি। বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে এবং যা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। প্রত্যেকবারে অ্যাকুরেটলি কাজ করছিল। ইভেন আপনার হাত যদি একটু ভিজে থাকে তারপরেও এটা ঠিকঠাক রেজাল্ট করবে। উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আমরা এখনকার প্রায় ম্যাক্সিমাম 20,000 টাকার স্মার্টফোনেই দেখি না। সো এই জন্য রিয়েলমিকে একটা থামস আপ। লেফট সাইডে সিম কার্ড স্লট, দুটি সিম মেমোরি কার্ড, আর তার নিচেই থাকছে ভলিউম রকার। এগুলোর পজিশন আমার হাত অনুযায়ী একদম ওকে। আর নিচের দিকটাতে আমরা দেখবো ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যান্ড স্পিকার গ্রিল। এই স্মার্টফোনে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার হয়েছে, এই যে বটমে একটা, টপে একটা। স্পিকার নিয়ে আমরা শেষ দিকটাতে অবশ্যই আলোচনা করছি। মোবাইল ফোনটার প্রসেসর, পারফরমেন্স, এ সমস্ত নিয়ে আগে আলোচনা করা যাক। স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এসওসি রয়েছে, লেটেস্ট একটি এসওসি, যা মূলত 6nm ফেব্রিকেশনে তৈরি। সো 6nm হয়তো আমরা 1020 টাকার মধ্যে এখন আমার মনে পড়ছে না আছে কিনা, থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো 6nm হতে অবশ্যই বাড়তি কিছু সুবিধা থাকবে, যেমন পাওয়ার এফিসিয়েন্সির যে বিষয়টা। আর স্ন্যাপড্রাগন 680 নিয়ে বলছিলাম, এর 4টি কোর হলো 2.4 গিগাহার্টজের ক্রায়ো 265 গোল্ড, আর বাকি 4টি কোর হলো 1.9 গিগাহার্টজের ক্রায়ো 265 সিলভার। গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 610। এটা মোটেই নতুন গ্রাফিক্স না, তবে ভালো বিষয় এই স্মার্টফোনের স্টোরেজ সলিউশনটা কিন্তু ইউএফএস 2.2, ইউএফএস 2.1 মেবি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে। আর এর র্যাম রোম ভ্যারিয়েন্ট আমরা পাবো 4GB, 6GB, 128GB, আর ওদিকে হলো গিয়ে আপনার 64GB। সেই সাথে আপনি কিন্তু র্যাম বাড়াতে পারবেন, 2GB, 3GB, 5GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে, ওই যে ভার্চুয়াল র্যাম রয়েছে আর কি। ওয়েল, এই স্মার্টফোন আমি বললাম যে প্রায় অলমোস্ট 15 দিন যাবত আমাদের কাছে রয়েছে এবং আমরা রেগুলার ব্যবহার করে আসছিলাম। বোথ কানেকশন আমরা ইন্টারনেট ব্যবহার করেছি, রেগুলার একজন ব্যবহারকারী যেভাবে ব্যবহার করে সেভাবেই ব্যবহার করছিলাম। আমার যা মনে হয় একজন রেগুলার ব্যবহারকারী 20,000 টাকা দিয়ে যদি একটা স্মার্টফোন কিনে থাকেন তাহলে যেমন পারফরমেন্স আশা করবেন এই স্মার্টফোনটা সেটুকু পারফরমেন্স দিতে পারছে। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, রেগুলার আমরা যে সোশ্যাল মিডিয়া চালাই, ইউটিউবিং, ফেসবুকিং, এই সমস্ত কাজ ঠিকঠাকভাবে করা যাচ্ছিল। তবে আমার যা মনে হলো, যারা কিনা একটু হেভি মাল্টিটাস্কিংয়ে কাজ করবেন, ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়ে একসাথে অনেকগুলো কাজ করতে চান, তাদের জন্য 6GB ভ্যারিয়েন্ট ভালো হবে। 4GB র্যাম ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেটা ব্যবহার করতে গিয়ে আমি দেখলাম শেষের দিকের যে অ্যাপ্লিকেশন বা প্রথম ভাগে যেগুলো ইউজ করছিলেন সেগুলো ক্র্যাশ করে থাকে বা র্যাম ম্যানেজমেন্টে একটু পিছিয়ে পড়ে। বাট 6GB র্যাম ভ্যারিয়েন্ট আমার মনে হয় সেটা ভালো একটা রেজাল্ট দিতে পারবে। আর অপারেটিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে রিয়েলমি UI 2.0 রয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 11। সো রিয়েলমি ইউআইটা কিন্তু বেশ ক্লিন, এর আগে আমরা সবসময় ভালো বলে আসছি। হ্যাঁ, এখনও খারাপ না, বাগ ভালো করে দেখা এখানে নেই, অ্যাডভার্টাইজমেন্টও কম আছে, কিন্তু আগের তুলনায় ব্লোটওয়্যারের পরিমাণ মনে হয় একটু বেশি আছে, যার অনেকগুলো আপনি কিন্তু আনস্টল করতে পারবেন, আবার কিছু রয়েছে যেগুলো আনস্টল করা যাচ্ছিল না। সো এই বিষয়টার দিকে মনে হয় রিয়েলমি নজর রাখতে পারে, মানে কী দরকার, তাদের ইউআইটা বেশ ভালো পারফর্ম করছিল, সো সেভাবে চললেই ভালো। আমরা যদি গেমিং নিয়ে বলতে যাই, এই প্রসেসরটা আসলে গেমিংয়ের জন্য একদম মানে খুব বেশি স্পেশাল কিছু না। ইভেন 20,000 টাকার মধ্যে এটা একটু পিছিয়েই পড়বে। যদি আমরা আরও বেশ কিছু স্মার্টফোন বা আরও বেশ কিছু এসএসডির সাথে কম্পেয়ার করতে যাই যেগুলো মিডিয়াটেকের তরফ থেকেও রয়েছে, সেগুলোর চাইতে হয়তো কিছুটা পিছিয়ে থাকতে পারে। তো আমরা এখানে 3টি গেম প্লে করি, যার মধ্যে অ্যাসফল্ট 9 রয়েছে, সিওডি রয়েছে, পাবজি রয়েছে। পাবজির ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 30 FPS পেয়েছি, আর সেই ক্ষেত্রে পাবজির রেজাল্ট মোটামুটি ছিল, মানে শুরুর দিকটাতে কোনো ধরনের ল্যাগি ভাব ছিল না, বাট যখন কিনা আপনি অ্যাকশন মোমেন্টে চলে আসবেন, একটু লং টাইম হয়ে গেলে তখন টুকটাক কিছু ল্যাগের দেখা পাওয়া যায়।
আর ফোনটা খুব বেশি গরম হচ্ছিল না, এটা ভালো বিষয় যে আপনি পাবজি লং টাইম খেললেও ফোনটা খুব একটা গরম হয় না। তবে ওই যে ফ্রেম রেট, এটা একটা বিষয় আছে। দেন আমরা সিউডি রান করি, যার রেজাল্ট অবশ্যই এর চাইতে ভালো পেয়েছি, যেটা হবারই কথা। এখানে ল্যাগ বা ফ্রেম ড্রপের মতো সমস্যা পাইনি, তবে গ্রাফিক্স আরও বেটার হলে অবশ্যই দেখতে আরও দারুণ লাগতো। দেন আমরা অ্যাসপালস 9 রান করি, যা শুরু দিকটাতে কিছু ল্যাগি ভাব থাকলেও পরে আস্তে ধীরে এটা কিন্তু বেশ ভালোভাবে চলছিল এবং এতেও স্মার্টফোনটা গরম হয়নি। সো গেমিংয়ের ক্ষেত্রে এসে আমি অবশ্যই বলবো এই স্মার্টফোনটা একদম হেভি গেমারদের জন্য মোটেই না। তবে আপনি যদি রেগুলার গেমার বা তার চাইতে আরেকটু উপরের লেভেলের গেমার হয়, দেন এটা দিয়ে আপনি খেলতে পারবেন। বাট হয়তো 1000-2000 টাকার মধ্যে বা আরেকটু বাড়ালে আমরা আরও ভালো অপশন পেয়ে যাবো গেমিংয়ের জন্যই। মূলত স্ন্যাপড্রাগন এখানে গুরুত্ব দিয়েছে ট্রানজিস্টর সাইজের দিকে, অর্থাৎ 6nm ফ্যাব্রিকেশনে তৈরি এটা। সো অবশ্যই এটা পাওয়ার এফিশিয়েন্ট। কিন্তু আমরা যদি এই বাজেটে 20,000 টাকা বাজেটে গেমিংয়ের জন্য আরও একটু ভালো পারফরমেন্স খুঁজতে যাই, তাহলে হয়তো আরও অপশন পেয়ে যাবো, যেগুলো মিডিয়াটেকের তরফ থেকেও রয়েছে। রিয়েলমি 9 এর ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং এটা IPS LCD প্যানেল, 90 হার্টজ রিফ্রেশ রেটের। তো 20,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনতে গেলে হয়তো আমরা এখন আশা করব IPS থাকলে 120 হার্টজ থাকবে, অথবা 90 হার্টজের অ্যামোলেড কিংবা 60 হার্টজের অ্যামোলেড হলেও আমরা মোটামুটি খুশি। তো এই স্মার্টফোনে আমরা দেখছি IPS এর সাথে আবার 90 হার্টজ কেন? কারণ হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 সর্বোচ্চ সাপোর্ট করে হচ্ছে 90 হার্টজ পর্যন্ত। সো চাইলেও রিয়েলমি এখানে কিন্তু 120 হার্টজ দিতে পারতো না। আবার অ্যামোলেড দিতে গেলে স্মার্টফোনের দাম হয়তো বা বেশিই পড়ে যেত, কারণ এখন এই সময় দাঁড়িয়ে সব কিছুর দাম বেশি, এটা আমাকে মেনেও নিতে হবে। তবে IPS হলেও এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেশ ভালো, শার্পনেস ভালো পেয়েছি, এর PPI রয়েছে 400, আর ব্রাইটনেস হলো 480 নিটস। আউটডোরে আমরা ব্যবহার করে দেখেছি, একদম ডিরেক্ট সানলাইট যদি পড়ে তখন কিছুটা দেখতে মানে একটু কম লাগতে পারে আলো, বাট মোটামুটি শ্যাডো এরিয়াতে কিন্তু ভালো পারফরমেন্স করছিল। আর ইনডোরের জন্য তো একদমই ঠিকঠাক আছে, টাচ রেসপন্স ভালো পেয়েছি, কোনো ধরনের ল্যাটিংস এখানে নেই। সাইড থেকে দেখতে গেলে শিফটিং ইস্যু পাইনি। ডিসপ্লের চিন বা বেজল বলবো ন্যারোই আছে, বা 20,000 টাকার স্মার্টফোন অনুযায়ী একদম ঠিকঠাক আছে। ল্যাপটপে রয়েছে সিঙ্গেল পাঁচল, এটা IPSগুলো যেমন বড় হয় এটার ক্ষেত্রেও ঠিক তেমনিই। এবং এর আশেপাশে যে ওই যে আমরা একটু ব্লিডিং ইস্যু দেখি, এটার ক্ষেত্রে কিন্তু তেমন ইস্যু নেই, আছে IPS হালকা থাকে ওটুকুই আছে, তবে অনেক বেশি না। ক্যামেরা সেকশনে স্মার্টফোনের রেয়ারে 3টি শুটার রয়েছে। মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এখানে এসে সত্যি আমি একটু হতাশ হয়েছি ক্যামেরার রেজাল্টে না, ক্যামেরার সেন্সর দেখে। মানে কেন এটাতে 2টা 2 মেগাপিক্সেল করে সেন্সর, এখানে এই 2টা বাদ দিয়ে একটি আলট্রা ওয়াইড দিলেও সেটা কাজের কিছু হতো। 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো হ্যাঁ আছে ভালো, কিন্তু আলট্রা ওয়াইড আমি অবশ্যই মিস করছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। 50 মেগাপিক্সেলের ক্যামেরায় স্যামসাংয়ের সেন্সর রয়েছে, যার অ্যাপারচার হলো f1.8। মেইন সেন্সর দিয়ে আমরা বিভিন্ন সিচুয়েশনে ছবি তুলেছি। তো ডে লাইট নিয়ে বলতে গেলে শার্পনেস ডিটেলস মোটামুটি ঠিক আছে, ডাইনামিক রেঞ্জে কিছুটা পিছিয়ে থাকবে, বিভিন্ন সময় একটু ডাইনামিক রেঞ্জের সমস্যা করছিল। আর শ্যাডো এরিয়াতেও মনে হলো ডিটেলস কিছুটা লস করে। সেই সাথে কালার নিয়ে বলতে গেলে কালার অ্যাকুরেসি ম্যাক্সিমাম সময় ঠিকঠাক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কালার আবার কিছুটা বুস্ট আপ করে, যেটা আমরা প্রিভিয়াসলিও রিয়েলমির অনেক স্মার্টফোনে দেখেছি, যদিও যেগুলো দেখতে খুব একটা খারাপ লাগে না। আর লো লাইট পারফরমেন্স আপনি যদি স্টেডি করে ধরে রাখতে পারেন, সেই ক্ষেত্রে নাইট মোডে ভালো রেজাল্ট পাবেন। নাইট মোডে শার্পনেস ডিটেলস কিছুটা বাড়ে এবং নয়েজও মোটামুটি কাট করতে পারে। তবে লো লাইটে নর্মাল ক্যামেরায় বেশ কিছুটা ডিজিটাল নয়েজের দেখা পাবেন। সো নাইট মোড অন করে একটু স্টেডিভাবে তুলতে পারলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। পোর্ট্রেট মোড রয়েছে, যেহেতু ডেডিকেটেড ডেপথ সেন্সর আছে। সাবজেক্ট সেপারেশন ভালো, মেইন সাবজেক্টের কালারও শিফট টিফট করে না, তবে কিছুটা সফট করে, বাট ওভারঅল ভালোই লাগে। দেন আমরা ম্যাক্রো শুটার পাবো, যা একেবারে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট করছে। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ, 60 fps আমি অবশ্যই মিস করছি। স্টেবলভাবে ভিডিও করতে পারলে এর ভিডিও চলনসই। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। বেশিরভাগ সিচুয়েশনে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্ট করছে, তবে ডাইনামিক রেঞ্জে এটা পিছিয়ে থাকবে মেইন ক্যামেরার মতোই। আর লো লাইটে কিছুটা সফট হয়ে যায়, বাট ওভারঅল ছবি দেখতে ভালো লাগে। স্কিন টোন একটু গ্লো করে, একটু ব্রাইট করে দেয়। ওভারঅল আমার মনে হয় যারা সেলফি লাভার তাদের পছন্দের তালিকায় থাকবে। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল হচ্ছে এরকম আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে। এবারে কথা বলবো এই স্মার্টফোনের অন্যতম আরেকটি আকর্ষণীয় জায়গা, তা হলো ব্যাটারি। স্মার্টফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, বাট তারপরে এই স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম। সেই সাথে আপনি বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, যা দিয়ে 30 মিনিটে আপনি একে চার্জ করতে পারবেন 47%-এর মতো। আর আমাদের ফুল চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 17 মিনিটের মতো। বাট ব্যাটারি ব্যাকআপ স্মার্টফোন থেকে আমরা বেশ ভালো পেয়েছি। আমার মনে হয় আপনি একটু হেভি ইউজার হয়ে থাকলেও অনায়াসে 1.5 দিন এটা ব্যবহার করতে পারবেন। আর যারা একদম রেগুলার ইউজার, জাস্ট নর্মাল ইউজারই বলা যায়, তাদের অলমোস্ট 2 দিনের মতো চলে যাবে। আর একদম সুপার লেভেলের প্রো লেভেলের ইউজার হয়ে থাকলে একদিন আপনি অনায়াসে পার করতে পারবেন। এর প্রসেসরটা 6nm এর, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা স্পিকার কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম, তো এখানে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে আর কি।
যার ফলে সাউন্ড কোয়ালিটিতে কিছুটা ইম্প্রুভমেন্ট এসেছে। মানে রিয়েলমির এই বাজেটের ম্যাক্সিমাম ফোনেই কিন্তু আমরা ডুয়াল স্পিকার দেখি না, সো সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকছে। বাট এর সাউন্ডটা যদি আমরা মোটামুটি 90%-এর উপরে নিয়ে যাই, তখন আমার কাছে না একটু মানে কোনো একটা বক্সে আটকে আছে এমনটা লাগে আর কি। সো আমার মনে হয় এইটার সাউন্ডটা যদি কিনা আপনারা মোটামুটি 90%-এর নিচে রেখে শোনেন, সেক্ষেত্রে একটা ভালো সাউন্ড পাবেন। বাট লাউডনেস আসলে ভালোই আছে, এর বেশি লাগে না। আর একদম ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে আমরা ডিস্টরশন পাইনি, এবং ইয়ারপিসের সাউন্ডটা মোটামুটি ঠিকঠাক আছে। এটা দিয়ে আমরা অনেকবারই কথা বলে দেখেছি, লাউডনেস ওকে, ইভেন অন্য কোনো ধরনের সমস্যা নেই। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম পাইনি, প্রয়োজনীয় সেন্সরগুলো রয়েছে। তো সব কিছু মিলে এই হচ্ছে রিয়েলমি 9i। ওয়েল, এবারে আমরা এর কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে অবশ্যই আলোচনা করতে পারি। ফার্স্টে যদি আমরা খারাপ দিক নিয়ে বলতে যাই, রিয়েলমি 9i স্মার্টফোনটা 18-20 হাজার টাকার স্মার্টফোন। সো সেইখানে আমরা আলট্রাওয়াইড সেন্সরটি পাচ্ছি না, এটা আসলে মেনে নেওয়ার মতো না, এটা আমি মেনে নিতে পারছি না। দেন আমরা এই স্মার্টফোনটার ডিসপ্লেটা আসলে 120 হার্টজ পেলে ভালোই হতো, এটা নিয়ে কমপ্লেনও করার মতো নাই, কারণ হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেখানে আপনি 6nm এর একটা প্রসেসর পাচ্ছেন। যদি আবার এটা বাদ দিয়ে কোনো 12nm এর এসওসি দেওয়া হতো, সেই ক্ষেত্রে হয়তো আমরা 120 হার্টজ পেয়ে যেতাম, কিন্তু সেটা হতো ওই 12nm এর। আর থাকে প্রাইস, রিয়েলমি মনে হয় মোটামুটি ট্রাই করছে একটা ভালো প্রাইসিংয়ে নিয়ে আসার জন্য। তারপরেও যদি আরেকটু কম দামে এটা নিয়ে আসা সম্ভব হতো, সেই ক্ষেত্রে যাদের বাজেট কিনা 15,000 টাকা রয়েছে, তারা অল্প কিছু বাড়িয়ে এই স্মার্টফোনটা হয়তো নিয়ে নিতে পারতো, মানে একদম ক্লিয়ার হইতে পারতো আর কি স্মার্টফোনটা ওরকম জায়গা থেকে। এবার যদি এর ভালো বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই, অবশ্যই খুবই গুড লুকিং একটি স্মার্টফোন। আমরা 1020 টাকার একটা স্মার্টফোন কিনতে গেলে অবশ্যই সব কিছুর পাশাপাশি গুড লুকিংও খুঁজবো। তো সেই জায়গায় স্মার্টফোনটা আপনার হাতে থাকলে যে কেউ হয়তো তাকিয়ে থাকতে পারে, কারণ মোবাইল ফোনটা আসলে সুন্দর। ওই যে আমরা 6nm এর প্রসেসর পাচ্ছি, আর ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এখন ফাইনালি যদি মনে করেন যে এইটা আপনার চাহিদাকে পূরণ করতে পারছে, তাহলে আমার মনে হয় আপনি নির্দ্বিধায় স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। তারপরেও আপনাদের কাছ থেকে জানতে চাইবো স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরো একবার ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। তারা